সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ভালো নিশ্চয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা জ্যামিতি অধ্যায়ে দুইটি জ্যামিতি করব। সবাই বই খাতা কলম নিয়ে রেডি তো? চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, শুরুর পূর্বে আমরা গত দিনে কি শিখেছিলাম সেই বিষয়গুলো একটু রিমাইন্ড করে নিই। আচ্ছা, গত দিনে আমরা ভগ্নাংশ থেকে কিছু অঙ্ক শিখেছিলাম এবং পরিমাপ থেকে কিছু অঙ্ক শিখেছিলাম। আমি আজকে তোমাদের পরিমাপ থেকে কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা বলো তো, 1 কিলোমিটার সমান কত মিটার? ভেরি গুড, 1 কিলোমিটার সমান 1000 মিটার। বলো 1 মিটার সমান কত সেন্টিমিটার? এক্সাক্ট, আচ্ছা 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আরেকটা বলো তো, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? ভাই 1000 গ্রাম। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা শুরু করব জ্যামিতি। সবাই জ্যামিতি বক্স নিয়ে রেডি তো? আমরা আজকে জ্যামিতির যে অংশগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে 2 নম্বরে দুইটি জ্যামিতি আজকে করব। কি কি আছে 2 নম্বরে? এক আছে আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস, বৃত্ত, কেন্দ্র, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা। তার মধ্যে আজকে আমরা যা শিখব আয়ত এবং সামান্তরিক। আয়ত সামান্তরিক দেখেছি কারণে একই রকম জিনিস। তো আয়তন আমরা কিভাবে আঁকাবো সবার আগে সেটা দেখবো। আমি কিন্তু তোমাদের অবশ্যই বোর্ডে লেখার পরিচ্ছন্ন নিয়মটাও শিখব, সুতরাং খুব গুরুত্বের সাথে এই নিয়মটা দেখব। সবার আগে আমরা করবো আয়ত। তো আমরা লিখব আয়ত, লেখার পরে কলম দিব, আন্ডারলাইন দেব, ঠিক আছে? আয়ত, আয়ত লিখে চিত্র আঁকাবো। চিত্র আঁকানোর জন্য সবার আগে যে কোনো চিত্র আঁকানোর ক্ষেত্রে অবশ্যই আমার ভূমি অক্ষ দরকার। তো সুন্দর করে আমি একটা ভূমি অক্ষ নিয়ে, এটা তোমার ইচ্ছা মতো, তোমার পছন্দ মতো একটা ভূমি অক্ষ তুমি নিবা, যেন অবশ্যই স্ট্রেট হয়। এবার চাঁদা দিয়ে 90 ডিগ্রিটা লাগিয়ে নিবা, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখান থেকে এই যে ফোঁটা থাকবে তোমার জ্যামিতির চাঁদার মাঝে একটা ফোঁটা থাকবে, এই অনুযায়ী তোমার 90 ডিগ্রিতে একটা ফোঁটা দিবে। ওকে, তারপরে তুমি এইটা এই 90 ডিগ্রি বরাবর তোমার পছন্দ মতো, ঠিক আছে, তোমার পছন্দ মতো তুমি দাগ দিবে। এই দাগটা তোমার ওই ফোঁটা পর্যন্ত হতে পারে, ফোঁটার চাইতে বেশি হতে পারে বা তার ছোট হতে পারে। ওকে, এটা আরো পরিষ্কার হবে আমাদের যখন আমরা বৈশিষ্ট্যটা সম্পর্কে জানবো, তখন বুঝবো যে আসলে কিভাবে আঁকাইতে হবে। এইটা আরেকটু ছোট নিলাম কারণ আমি 90 ডিগ্রি বরাবর নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার এর পরিমাপ করছি, এটা নাও, ঠিক আছে? এই মাপ অনুযায়ী আমরা একটা দাগ কেটে নেব। ওকে, এই বরাবর এখানে আমি একটা দাগ দেব। ওকে, তাহলে এখানে আমি কেটে নিলাম, বৃত্তচাপ টেনে নিলাম। এবার এইটার মাপ অনুযায়ী পেন্সিল কম্পাস যদি তোমার লুজ হয় তাহলে ভুল হওয়ার আশঙ্কা থাকে, যে লুজ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এখান থেকে আমি এবার এটা কেটে নিব। ওকে, আমি আরেকবার দেখাচ্ছি দেখো কিভাবে চিত্র আঁকালাম। সবার আগে আমি ভূমি অক্ষটা নিয়ে নিলাম, তারপরে চাঁদা ধরে 90 ডিগ্রি এঁকে নিলাম, প্রথম থেকে বাম পাশ থেকে 90 ডিগ্রি অনুযায়ী আমি দাগটা কেটে নিলাম, ঠিক আছে? নেয়ার পরে এই দাগটা তুমি ছোট নিতে পারো, বড় নিতে পারো, সমস্যা নেই, তবে অবশ্যই এই ভূমি অক্ষের চাইতে যেন ছোট হয়, ঠিক আছে? কেন ছোট হয় সেটা আমি বিয়ের বৈশিষ্ট্য বলছি। এরপরে চলে আসো, এই দাগটা নিবা, এই মাপটা নিবা, নেওয়ার পরে এখানে কেটে নিবা, তারপরে এই ভূমি অক্ষ বরাবর এইখানে ধরে এখানে কেটে নিবা। তো আমি যখন একটা বিন্দু পেয়ে গেলাম তখন স্কেল ধরে সুন্দর করে এই বিন্দুর সাথে দুইটা রেখা যুক্ত করে দিব। ওকে, এখান থেকে এখানে একটা যুক্ত করে দিলাম, আর এই পাশ থেকে একটা যুক্ত করে দিলাম। এটা অবশ্যই খেয়াল রাখবা যেন কোনো ক্রমেই ভুল না হয়। ওকে, স্কেলটা একটু দূরে রাখবা পেন্সিল থেকে, তাহলে অ্যাকুরেট যাবে। এর হলো আমার আয়ত। এখানে আমি নাম দিতে পারি, কেউ এ বি সি ডি এভাবে দেয়, আমি দেই এভাবে এ বি সি ডি। তুমি চাইলে এটা মিশাইতে পারো, না মিশাইলেও নো প্রবলেম।
আমি এবিসিডি এভাবে দিয়ে কারণে আমি যে ভূমি অক্ষ আঁকা আঁকা এই জন্য ভূমি অক্ষের নামটা আমি আঁকা দিই। ওকে, অ্যাজ ইউ লাইক, তুমি যদি মনে করো করতে দিতে দিতে পারো। এই হলো আমার আয়ত। আমি সুন্দর করে চিত্রে এখানে লিখে দিব চিত্র আয়ত। তোমাদের পরীক্ষায় এই জ্যামিতির এখন সংজ্ঞা থাকে না, থাকে বৈশিষ্ট্য। তাই তুমি বৈশিষ্ট্য লিখবা। এই যে মনে করো তোমার খাতার মার্জিন এটা, তাহলে এখান থেকে তুমি লিখবা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, ওকে, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি লিখবো? এক নম্বর এই যে বৈশিষ্ট্য দিলাম মার্জিন বরাবর, এখান থেকে সুন্দর করে লিখবা এক নম্বর। দেখো বৈশিষ্ট্য কিন্তু আর মুখস্থ করতে হয় না, বৈশিষ্ট্য আমি এটা দেখে বলবো কি, যে আয়ত বিপরীত বাহুগুলো পরস্পর সমান। দেখো এই বাহু আর এই বাহু, এই বাহু এই বাহু, তাহলে আয়তক্ষেত্রে বিপরীত বাহু দ্বয়, দুই বাহু, তাহলে আয়তক্ষেত্রে আয়ত, এখানে আয়তও থাকতে পারে আবার আয়তক্ষেত্রও থাকতে পারে, ঠিক আছে, দুইটা একই কিন্তু। তাহলে আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্র লিখলাম আমি, আয়তক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। ওকে, আয়তক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল দিতে পারো যদি তুমি মনে করো, না দিলে সমস্যা নেই। এবার 2 নম্বর তুমি আবিষ্কার করো এখান থেকে বিপরীত বাহুদ্বয় সমান, মানে এই বাহুর বিপরীত এটা, এই বাহুর বিপরীত এটা। দেখো আমি এটার মাপ নিয়ে এটা কেটেছি আর এটার মাপ নিয়ে এটা কেটেছি, তাই বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। এখানে তুমি আরো কিছু লিখতে পারো কিভাবে, একটু চিন্তা করো তো। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রের 4টি কোণই সমকোণ, তাই না, বা আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণই সমকোণ, এই কথা লিখতে পারো। আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোণই, কোণ ই মানটা খেয়াল রাখবা, কোণ ই সমকোণ, ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণই সমকোণ, ঠিক আছে। এবার আরো বৈশিষ্ট্য এখান থেকে আমরা খুঁজে বের করব। দেখো 1টা 2টা 3টা 4টা, 4টা বাহু, 4টা বাহু, কোণ কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা কোণ আমরা বলেছি কিন্তু প্রত্যেকটি কোণ, তার মানে 4টা কোণ। তাহলে আয়তক্ষেত্রে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা লিখব। আয়তক্ষেত্রে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। ওকে, দেখো আমার মুখস্থ করার প্রয়োজন নেই, কিন্তু আমি জাস্ট চিত্র আঁকাইতে পারলে আমার বৈশিষ্ট্য কমপ্লিট। আগে সঙ্গে মুখস্থ করতে হতো, এখন আমি শুধু বুঝলেই কিন্তু লিখে দিতে পারবো, সেটা যে কোনো মুহূর্তে। এবার আসুন 4 নম্বরে কি করবো? প্রত্যেকটা চিত্রের, অর্থাৎ ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, পঞ্চভুজ বলো, প্রত্যেকের একটা 2টা 3টা বা 5টা শীর্ষবিন্দু থাকে। তাহলে এর কয়টা শীর্ষবিন্দু তার আমার জানা দরকার। শীর্ষবিন্দু কি, তাই না? শীর্ষবিন্দু হচ্ছে যখন দুটি সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দুকে ছেদ করবে, এই ছেদ বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। দুইটি রেখা যখন একটা নির্দিষ্ট বিন্দুকে ছেদ করবে, স্পর্শ করবে, সেই বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু। তাহলে এখানে কয়টা শীর্ষবিন্দু হয়েছে দেখো তো, এই 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা, তুমি হয়তো চিত্রের মধ্যে গোল দিও না, তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখে দিলাম। তাহলে আমরা লিখব যে আয়তক্ষেত্রে বারবার আয়তক্ষেত্র না লিখে এ লিখতে পারো, ঠিক আছে, বা এটি লিখতে পারো। আয়তক্ষেত্রে কয়টি শীর্ষবিন্দু আছে? 4টি। আমি অঙ্কে লিখে দিলাম 4টি শীর্ষবিন্দু আছে। ওকে, এই হচ্ছে তোমার আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। আরো তুমি দিতে পারো, তবে যেহেতু পরীক্ষায় আমরা 2 থেকে 3টা চাই, যার কারণে বেশি শেখার দরকার নেই, তুমি চাইলে শিখিয়ে রাখতে পারো। এই হলো আমাদের আয়তক্ষেত্র। তো আজকে যতটুকু শিখালাম আয়তক্ষেত্র, আশা করি তোমাদের অসুবিধা নাই। একই রকম আরেকটা শেখাবো, যদি কারো কোনো প্রবলেম থাকে একটু মনোযোগ দাও, পরেরটাতে আমরা শিখে দেবো। আমি বৈশিষ্ট্যগুলো মিশাচ্ছি না,
কারণ পরেরটাতে প্রাইস সেম। দেখ তাহলে আমি এটা মিশিয়ে দিলাম। তো শিক্ষার্থী আশা করি পূর্বের যে চিত্র অর্থাৎ আয়তক্ষেত্র তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। এইবার আমরা করব সামান্তরিক। একই রকম তোমরা জানো নিশ্চয়, মনে করো স্বাভাবিক পরিবেশ, হঠাৎ করে প্রচন্ড জোরে ঝড় আসছে, সেই মুহূর্তে গাছপালাগুলো কি হয়, হেলে যায় না? হ্যাঁ, ঠিক তেমনি আয়ত যা ছিল জাস্ট একটু ঝড় লেগে হেলে গেছে। তো দেখি সামান্তরিকটা কেমন হয়। আমরা সবার আগে লিখব সামান্তরিক, মার্জিন বরাবর সুন্দর করে সামান্তরিক। ওকে, সামান্তরিক লিখে আমরা লাইন। আচ্ছা, এবার সামান্তরিকের চিত্র আঁকাতে গেলে ওই একই ভাবে আমরা সুন্দর করে একটা ভূমি অক্ষ নিব। ওকে, তোমার পছন্দ মতো তোমার খাতায় যতটুকু আঁকাইলে দেখতে সুন্দর লাগবে ঠিক সেভাবে, ইচ্ছা মতো বড় নিবে না, আবার খুব ছোট নিবে না। আচ্ছা, এবার এইটা একটা মজা চিত্র। এইটা কিন্তু তোমার আবার ওই চাঁদা ধরতে হবে না। আয়ততে তোমার একটা এক্সট্রা ঝামেলা আছে, আর এই ঝামেলাটা এখানে তোমার ইচ্ছা মতো তোমার আসলে যতখানি ঝড় লেগেছে তুমি আইডিয়া করে জাস্ট একটা রেখা বাঁকিয়ে দাও। ওকে, তুমি চাইলে এটাকে আরো বড় দিতে পারো, ঠিক আছে, এটাকে চাইলে আরো বড় দিতে পারো। তো অবশ্যই মাথায় রাখতে হবে এই ভূমি অক্ষের চাইতে যেন লম্ব অক্ষ বড় বা সমান না হয়, এটা চাইতে এটা ছোট থাকবে। ওকে, এইবার তোমার কম্পাসের কাজ। কম্পাসের কাজ আছে, শুধু এখানে আমরা কোন কাজ থেকে রেখে পেলাম, চাঁদার ব্যবহার থেকে। এবার আমরা এই ভূমি অক্ষটা নিয়ে নিলাম। তুমি লম্ব অক্ষ নিতে পারো, ভূমি অক্ষের মাপটা আমরা সুন্দর করে নিয়ে নিলাম। এই ভূমি অক্ষের মাপ বরাবর, ভূমি অক্ষের মাপ বরাবর এটা আমি পরিষ্কার করার জন্য কেটে নেব। এই মাপ বরাবর আমি এই ভূমি অক্ষটা কেটে নেব। ওকে, এবার কি করব, এই যে এইটা যে কোথায় হবে এটা আমি জানি না, যার কারণে এই লম্ব অক্ষটা আমি অ্যাকুরেট করে কেটে নেব। তারপর এখানে পাঠাতে হবে, বুঝলাম এখানে। ওকে, আমার কাটা শেষ। এবার আমি শুধু যোগ করে দেব। এবার এখানে স্কেল করে, অবশ্যই স্কেল ধরার সময় একটা বিষয় মনে রাখবা, তুমি যেখানে স্কেল ধরবা অর্থাৎ তোমার দাগ দিলাম এখানে, তাহলে স্কেলটা একটু দূরে ধরতে হবে, ঠিক আছে? এই পেন্সিলটা ধরে তারপরে স্কেল ধরবে, তাহলে কিন্তু এখানে ভুল হয়। এখানে স্কেল ধরার আগে এখানে পেন্সিল ধরো, তারপরে স্কেল ধরে পেন্সিল রেখে, তারপরে এখানে প্রেসার দিয়ে রাখো, আর এটা নাও, এখানে পেন্সিল ধরো, এইটাতে স্কেল দাও। কথা বুঝতে পারছো? আগে পেন্সিলটা ধরবা, তারপরে স্কেলটা নিয়ে এসে পেন্সিলে রেখে দাও, তখন দুই জায়গায় দেখবে না মানে একই জায়গায় পড়ছে এইবার ভাগ। তাহলে হবে কি, ঠিক ওই একই জায়গাতে তোমার দাগ এসে পড়বে, তারপরে কিন্তু ডিসপ্লেস হয়ে যাবে। ঠিক অনুরূপ উপরেরটা তাই। এটা খাতাতে তোমরা যখন নিচে ধরে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এইখানে ধরে এখানে একটু দেখবা অ্যাকুরেট হচ্ছে কিনা। ওকে, অ্যাকুরেট হয়ে গেলে বাস ওকে। তুমি চাইলে এটা মিশিয়ে দিতে পারো, না দিলে সমস্যা নাই। তো আমি লিখে দিলাম এ বি সি ডি। ওকে, এটা হয়ে গেল সামান্তরিক। আয়ত কি ছিল? আয়তটা ছিল সোজা, আর আয়তের উপর যেই না ঝড় লাগলো, ঝড় লাগছে ও বাঁকা হয়ে গেছে, ও হয়ে গেল সামান্তরিক। দেখো মজার বিষয় এবার বৈশিষ্ট্য, আমরা পড়েছিলাম আয়তক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, জাস্ট মিশিয়ে দাও। সামান্তরিকে, সামান্তরিকে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান কেন হয়? এটা কি সমান, এটা কি সমান। ওকে, এবার আসো আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণই সমকোণ। এখানে আমরা লিখব সামান্তরিকে, এখানে আমরা পরিবর্তন করব যে সামান্তরিকে, সামান্তরিকে কোন কোণই সমকোণ নয়। ওকে, সামান্তরিকের কোন কোণই সমকোণ নয়। এবার আসো আয়তক্ষেত্রের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, সামান্তরিকেরও 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, শুধু এখানে সমষ্টি।
ওকে, সামান্তরিকের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। মজার না, একটা করলাম দুটো হয়ে যাচ্ছে। আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু আছে, সামান্তরিক হলো তাই, সামান্তরিকের কি 4টি শীর্ষবিন্দু আছে। তো আমরা একটা জ্যামিতি শিখে দুইটাই করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমার আজকের আয়োজন ছিল এতটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে ক্লাসে আবারও রিভিউ করে দেখবা। আর তোমাদের জন্য আগামী দিনে এইচডব্লিউ থাকলো এই আয়তক্ষেত্র এবং সামান্তরিক। আমি এইচডব্লিউটা দিয়ে দিচ্ছি, দেখো এইচডব্লিউ আয়ত, আর আরেকটা কি দিলাম সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক এদের কি করবা, বৈশিষ্ট্যগুলো লিখবা। ওকে, বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো সবাই। আবার দেখা হবে আগামী ক্লাসে নতুন একটি পার্ট নিয়ে। আগামী ক্লাসেও আমরা যেহেতু জ্যামিতি শুরু করেছি তাই জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরুর পূর্বে অবশ্যই তোমরা বই, খাতা, কলম, পেন্সিল এবং জ্যামিতি বক্স নিয়ে নেবে। ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে। সবাই অবশ্যই পড়াশোনা নিয়মিত করে। ধন্যবাদ সবাইকে।